ফার্স্টে আমরা কি দেখলাম যে খুব বেশি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু চলতেছে। বিরক্তকর হয়ে গেল ব্যাপারটা। মানে মূর্তি হয়ে যাচ্ছে, লোকজন পূজা করতে শুরু করছে। ইভেন সরকারি চিঠির উপরে এই বঙ্গবন্ধুর ছবি দেওয়া। ৫০ বছর না ১০০ বছর পূর্তি। হ্যাঁ, জন্ম মানে শতবর্ষ। এটা আর কোথাও দেখি নাই। দেশ-বিদেশে অনেক চিঠি দেখছি ভাই। ঠিক আছে? দেশি-বিদেশি অনেক করেসপন্ডেন্স দিছি। কোথাও আমি দেখি নাই যে এরকম মনে করেন যে এর দেশের প্রধানের ছবি লাগায়া দিয়ে তারপর চিঠি আসে। তো তখন আ মানে পাবলিক ফিল করতে শুরু করলো যে ইটস হ্যাপেনিং টু মাচ। এখন আপনি ব্যাপারটা অনেকটা জিগিরের মতো হয়ে গেল। যে মানে আমরা কথাই শুরু হইতো যে জাতির জনক, স্বপ্নদ্রষ্টা এই সেই দিয়া আগে ১.৫ হাত লম্বা একটা মনে করেন যে গৌরচন্দ্রিকা দিয়ে তারপরে শেখ মুজিবুর রহমানের নাম আসতো। তো এইটা আস্তে, আস্তে পাবলিকলি আমাদের ভেতরে আসলে এক ধরনের বিরক্তির সৃষ্টি করছে। আমি এটার উইটনেস। এরপরে আমার ধারণা ১ম চমক খেলাম আমরা হচ্ছে জুলকারনাইন সাহেবের ওই রিপোর্টটাতে। রাইট। রাইট? যে রিপোর্টটাতে আসলো যে ওই প্রাইম মিনিস্টার ম্যান। ম্যান। তখন আমরা আরেকটা ধাক্কা খেলাম। আরে মানে সেনাপ্রধান এটাও সম্ভব। তার উপর আবার আল জাজিরার মতো ইয়া থেকে রিপোর্ট আসছে। এবং এই রিপোর্টে রিপালস করার জন্য ডিফেন্ড করার মতো ডিফেন্ড গভর্নমেন্টের কাছে মানে কিছু গভর্নমেন্টও নেই। পারল না, আর্মিও পারল না এটা হ্যাঁ। ডিফেন্ড করতে। হুম। আমরা আরেকটা ধাক্কা খেলাম। তার মানে আমরা চিন্তা করলাম সামথিং ইস রং। এর ভেতরে পিনাকি মনে করেন যে ভিডিও বানানো শুরু করল। তো ফার্স্ট এর দিকে আমরা চিন্তা করতাম এই লোকটা খালি কাকা করতেছে। কি? দেশ তো ভালো চলে, কারেন্ট তো যায় না। তারপরে বঙ্গবন্ধুর বটিকা সকাল বিকাল খাইতেছি, আমাদের তো পেট খারাপ করে না। এই লোকটা কেন চিল্লায় মাঝখান থেকে? তো আমরা ইনিশিয়ালি ভাবলাম ও হচ্ছে কনস্পিরেসি থিওরিস্ট। ঠিক আছে? শুরুতে আমরা তাই ভাবলাম। হুম। কিন্তু কয়দিন পরে দেখি পিনাকির ওরা থামাইতে পারতেছে না। কেন থামাইতে পারতেছে না? কারণ পিনাকির বক্তব্যে লজিক ছিল, এভিডেন্স ছিল এবং পুরা আওয়ামী লীগের যে থিংক ট্যাঙ্ক আছে, এই সিআরআই-টিআরআই যারা আছে এবং এই যে বিশেষ কিছু এনজিও প্রধান আছে যারা এটার পেছনে ফান্ডিং করত। তারা মিলে পারতেছে না এক পিনাকিরে তার যে কথা আছে এটা থামাইতে পারতেছে না। আমরা পাবলিকরা আরো শোনা শুরু করলাম। যতক্ষণ মনে করেন যে আমরা টিভি খবর দেখি, যতক্ষণ না আমরা মনে করি যে অন্য কিছু দেখি, প্রতিদিন আমরা ওয়েট করা শুরু করলাম যে পিনাকির এপিসোড কখন আসবে। সাথে ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন আমার সেগমেন্টে আগে রিচ করে নাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। ওকে, ওকে, ওকে। হ্যাঁ। মানে আমি তার অডিয়েন্স না। আমি এখনো ইলিয়াস হোসেন ভাইয়ের জিনিসপত্র ইদানিং দেখি। এই যে আ বিজিবির বিডিআর এর ব্যাপারে যেটা হইছে এটা হুম। দেখি। বাট আরেকটা সেগমেন্টকে অফ কোর্স মানে ইলিয়াস ভাইয়ের একটা আলাদা সেগমেন্ট ছিল। এরপরে আসলো কনক সারোয়ার ভাই। বাংলাদেশে ডক্টর জাহিদ। ঠিক আছে? তো এরা যখন একসাথে বলা শুরু করল এবং আমরা লক্ষ্য করলাম যে কিরে আমরা তখন মিলাইতে শুরু করলাম। আসলে তো মানে এরা তো কনস্পিরেসি থিওরি স্টাইলে আমরা ভাবছিলাম যে এটা করতেছে। কিন্তু ওরা যা বলতেছে এইটা তো আচ্ছা। মিলে যাচ্ছে অন গ্রাউন্ড এ। এরপর আরেকটা ধাক্কা খেলাম আমরা কবে? সেটা হচ্ছে যখন এসালমের এত বড় কেইস কিন্তু সরকার বলল যে এই কেইসটা আগামী নির্বাচনের আগে আর ওপেন করা হবে না। এক্স ফাইলস বানায় ফেললো এটারে। তখন আমরা পাবলিকরা আসলে দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আসলে হচ্ছে কি? আদানি কেস, এই কেস, ওই কেস এটা। তার সাথে যুক্ত হইল কি? এই পিনাকি সবার ফার্স্টে ওপেন করে দিল, রিজার্ভ নাই। হ্যাঁ। এবং তার প্রেডিকশন গুলো এত চমৎকারভাবে লাগতে শুরু করলো যে গভর্নমেন্ট এটাকে ডিফেন্ড করতে পারতেছে না। মানে যেটা বলতেছে সেটাই হচ্ছে। সেটাই হচ্ছে এবং হুম। গভর্নমেন্ট এটাকে ডিফেন্ডই করতে পারতেছে না। হুম। এবং আমরা দেখলাম যে মানে উনি কাঁঠাল রানী বলতেছেন, উনি স্বৈরাচারের মা বলতেছেন, যাই বলতেছেন, চমৎকারভাবে অ্যালাইন করতেছে জিনিসপত্র। এবং পপুলারিটির দিক থেকে দেখা গেল যে গভর্নমেন্ট কিন্তু ক্রেডিবিলিটি হারায় ফেলল। এরপরে হলো আবার ধরেন ২৪ এর ইলেকশন। হুম। ঠিক আছে? একদম যেভাবে প্রেডিক্ট করছে সোশ্যাল সেম, মিডিয়া সেম। অ্যাক্টিভিস্টরা ঠিক একইভাবে ঘটনা ঘটছে। ঠিক আছে? তো তখন আমাদের মাথার গায়ে কুত্তা পাগল অবস্থা। কেন? একদিকে পলিটিক্স নিয়ে আসলে ভাবার সময় কই? দেশের নাই রিজার্ভ। জিনিসপত্রের লোকজনের দাম, চাকরি-বাকরি নাই। আমরা চাকরি করে খাই। আমরা তো আমাদের কোম্পানিগুলোতে দেখতেছি ছাঁটাই চলতেছে। নতুন কোনো হায়ারিং চলতেছে না। ফান্ডিং কমে ফান্ডিং যাচ্ছে। কমে যাচ্ছে সব দিক থেকে। এখন এই পরিস্থিতিতে তখন আমরা আছি। স্টিল আমরা দেখতেছি আসলে নাই তো অপোজিশন। অপোজিশন বলে আমরা যারা বিএনপি এবং জামাতের দিকে আগে তাকায় থাকতাম, আজ থেকে ৫ বছর আগে, তারা তো গত ৫ বছর ধরে ওদের দিকে তাকানো বন্ধ করে দিছি।
কেন বন্ধ করে দিছি? তারা নিজেরা হতাশ হয়ে গেছে। হ্যাঁ, তারা নিজেরা হতাশ ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে পেগাসাসের মতো বিভিন্ন ধরনের টেকনোলজি দিয়ে আ মানে আওয়ামী লীগ এমনভাবে খেলছে যে মানে মনে হয় যে একটা ৮ বছরের বাচ্চা একটা ৮০ বছরের বুড়ার সাথে দাবা খেলতে বসছে। মানে ও কি চাল দিবে আওয়ামী লীগ আগে থেকে জানে। আগে থেকে জানে। কারণ তার ফোন কল শুনতেছে, সব শুনতেছে। ওই যে পেগাসাস ইসরায়েলি টেকনোলজি ওটা দিয়ে শুনছে। শুনে এখন যেটা হইছে যে বিরোধী দলের কাছে আমাদের জনগণের প্রত্যাশা 0। যে না এরা আর কিছু করতে পারবে না। ঠিক আছে? সে মানে খালেদা জিয়া মানে তার গৃহে বন্দী। আমরা জানি যে উনাকে আর উদ্ধার বিএনপি করতে পারবে না। এটুকু আমরা বিলিভ করা শুরু করছিলাম এবং পারেও নাই শেষ না পর্যন্ত। পারেনি। জামায়াতের আসলে তো ওদের সিস্টেমিক এরকম আল্লাহই জানে মানে ওরা কি সিস্টেমে কাজ করে পাবলিক আমরা বুঝি কম। মানে এটুক বুঝি যে জামায়াতে বোধহয় আপনার যত কোয়ালিফিকেশন থাকুক, আপনারা যে হঠাৎ করে দিবে তা না। আপনারা আবার সেই নিচে কি সাথী ভাই হওয়া লাগবে, রুকন হওয়া লাগবে, তারপর হুম। মানে এটা আরেক আর্মির মতো। লেয়ার হ্যাঁ, মানে আপনি আর্মিতে যেরকম সাডেনলি গিয়ে জয়েন করতে পারবেন না, এরকম জামাতেও জয়েন করা যাবে না। এইজন্য পাবলিক আসলে এটা নিয়ে ভাবেই কম। আচ্ছা ঠিক আছে ওরা আল্লাহ বিল্লাহ করতেছে ইয়ে করুক। এবং ওরা বুঝে কম বইলে তারা ফার্স্টেই বলে যে আগে ৭১ এ ক্ষমা চায় আসো। হ্যাঁ। মানে পাবলিক তো আসলে এত গভীরভাবে ভাবতে চাই না আমরা। আমরা চিন্তা করি যে সামনে যেটা আছে এটা আগে শেষ হোক। তাইলে এখন পরিস্থিতি চিন্তা করেন আপনি। যে পলিটিক্যালি আমরা হতাশ। আমরা বাধ্য হইছি এটা মাইনে নিতে। ঠিক আছে? মাঝখান দিয়ে মনে করেন যে আমাদের আর্মির দিকে আমরা আগে তাকাইতাম। আ ইনফেক্ট ১৮ র ইলেকশনের পর থেকে আমরা আর্মির দিকেও তাকানো বন্ধ হুম, করে দিছি। যে হুম। এবং যখন আমরা শুনছি যে আর্মিতে ইন্ডিয়ান ক্রেডিট লাইন আছে, আর্মি ইন্ডিয়ার কাছ থেকে মোটর কিনতেছে, আর্মি ইন্ডিয়ার কাছ থেকে গাড়ি কিনতেছে। আমরা এখন আর কি করব? চোখের ভিতরে মোমবাতি ঢুকাই দেই এরকম একটা অবস্থা। দেখতেও তো আর ভালো লাগে না। আর কত দেখব? আমি আপনার সাথে যুদ্ধ করব, আপনার কাছ থেকে অস্ত্র কিনতেছি আমি। তো যুদ্ধ যখন লাগবে তখন আপনারা আমারে দিবেন এই অস্ত্র? না। আর যেগুলো দিছে ওগুলো ফেরত নিয়ে গেছে ভালো। ওগুলো ফেরতের চেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে আপনি লেবাননে দেখেন নাই ইসরায়েল কি করল? পেজার বিক্রি করছে তারপর পেজার বাস্ট করে দিছে সব একসাথে ৭,০০০ ৮,০০০ শেষ। স্যার ওইখানে আমি এই যে সোলার প্যানেলের ব্যাটারির বিস্ফোরণ হইছে। হ্যাঁ, এইজন্যই আমি বললাম। আপনি হচ্ছে ওয়াকি-টকি জাপানিজ ওয়াকি-টকি যেটা হচ্ছে ১০ বছর আগে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, তার ব্যাটারিতে বিস্ফোরণ ঘটছে। তো তাহলে এইজন্যই আমি বললাম যে আপনি আপনার পটেনশিয়াল এনিমির কাছ থেকে জিনিসপত্র কিনলে পরে এই সমস্যা। আপনি দেখবেন যে প্যারাসুট তেলের ভিতরে বিষ মাখায় দিছে। আপনি শেষ। ইন্ডিয়ান তেল তো এটা নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। যাই হোক প্রসঙ্গে আসি যে কিভাবে বিপ্লবের ক্রনোলজিটা ছিল। ঐরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে মনে করেন যে আমরা শুনলাম যে কোটা নিয়ে ছাত্ররা চিল্লাচিল্লি করতেছে। রাইট? তো ফার্স্ট এ কি চিন্তা করলাম এর আগে তো নূরও একবার চিল্লাচিল্লি করছিল। এই কোটা বিরোধী আন্দোলন ফার্স্ট এ নূর শুরু করছিল না? ১৮ তে। ভিপি নূর। আমরা চিন্তা করলাম যে ওইটা। এজ এ পাবলিক ভাই এটা নিয়ে এত আমার মানে আমাদের এত ইয়ে ছিল না। আচ্ছা ঠিক আছে বাচ্চারা কোটা নিয়ে ইয়ে করতেছে এটা নিয়ে এরা আমরা এটা নিরাপদ সড়ক আন্দোলনের মতো ওরকম একটা আন্দোলন কিছু দোষ করেছি। যে ঠিক আছে ছেলেরা মানে মানে উইথ ডিউ রেসপেক্ট হ্যাঁ, মানে সম্মান নিয়ে ইভেন অনেক পাবলিক আমরা ভাবতেছিলাম যে দেশের এখন ক্রাইসিস যে পৌঁছাইছে রিজার্ভ নাই, চাকরি-বাকরি নাই। এই ছেলেরা এইজন্যই কোটা আন্দোলন করতেছে। কারণ তাদের তো বাঁচতে হবে। ঠিক আছে? আমরা এখানে চুপচাপ। তারপর কোটা আন্দোলনের যে ঘটনাটা এব এ ওই যে শেখ হাসিনা যখন বলল রাজাকার, আরো ফুঁসে উঠল। রাজাকারের বাচ্চা। তখন পর্যন্ত ধরেন আমরা কি চিন্তা করলাম, এই শেষ। এই ভদ্রমহিলাটা কাজ করল। হুম। এটা এখন তো এই মানে সরকার মনে হয় পড়ে যাবে এটার জন্য। এই যে আমাদের মাথায় আসা শুরু হইল। আসলেই স্যার সেট একটা সাট সত্য কথা মানে এই একটা কথাই কিন্তু এক্সাক্টলি। এই এখন তাইলে আপনি আমাকে বলেন, এই যেদিন উনি এই কথা বলল, ঐদিন আপনার মাথায় আমার মাথায় একসাথে স্পার্ক করল। হ্যাঁ, এটা তো ভাই বৈষম্য বিরোধী আন্দোলন মানে আমাকে স্পার্ক করায় নাই। না। এইটা রাইপ করাইছে পিনাকি, এটা রাইপ করাইছে ধরেন কনক সারোয়ার, ডক্টর জাহিদ, তারপরে আপনি যদি ইয়ার কথা বলেন, ওই যে ইলিয়াস ভাইয়ের কথা হুম। বলেন। এরা সবাই গত ৬ মাস, ৭ মাস, ১ বছর ধরে, ২ বছর ধরে আস্তে, আস্তে আমার আপনার ব্রেইনটা ইয়ে করাইছে। ভাই আপনার তো আর বুঝাইছে আমাদের। কোটায় চাকরি দরকার নাই। না দরকার আপনার বাচ্চা ছোট। রাইট? আপনার ভাইরাও কেউ কোটা এখন না, চাচ্ছে না, না। না। তাইলে কোটা কিভাবে আপনার সাথে রিলেট করল? রিলেট তো করে নাই। কিন্তু আপনার মাথায় তখন রিলেট করছে যে আরে এই যে কোটা বিরোধী যে ব্যাপারটা আছে এইটারে সরকার এই ১ম দেখতেছি ম্যানেজ করতে পারতেছে না। হুম। যখন আমরা দেখলাম মোরগঞ্জে নাহিদরে পিটাইয়া মনে পাছাল আল্লাহ নাই ফেলছে। ওই ছবি যখন আসলো, উনাদের উপরে যখন পেপার রেখে নাহিদ ইয়ে করতেছে তখন আমাদের মাথায় আসলো যে ইটস হ্যাপেনিং টু মাচ। হুম, আর তার চেয়েও বড় যেটা আমাদের কাছে মনে হইছে এই যে এতদিন ধরে আমরা প্রিপারেশন নিছি, হুম। পাবলিক প্রিপারেশন, হ্যাঁ, তখন আমরা এটার সাথে আমাদের অ্যালাইনমেন্ট খুঁজে পাইলাম। হ্যাঁ। আমরা অ্যালাইনমেন্ট খুঁজে পাইলাম, পাওয়ার পরে যেটা আমরা পলিটিক্যাল দলগুলোর সাথে অ্যালাইনমেন্ট পাই। পলিটিক্যাল দল তো নাই নাই। যায়। তখন তো আমরা বিএনপির দিকে তাকাইছিলাম। বিএনপি কি কোনো বিবৃতি দিছে?
কোনো বিবৃতি দেয় নাই। জামাতের কোনো বিবৃতি নাই। এখন ক্লেম করতেছে যে ভেতরে শিবির ছিল। সেটা থাকতে পারে। আমরা তখন জানতাম না। বাট তখন আমরা পাবলিকরা হঠাৎ করে দেখলাম যে ওদের যে দাবি দেওয়া হুম। এইটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে ওরা যেই স্টাইলে আগাইতেছে এই স্টাইলে মনে হয় সবটা ফালানো যাবে। কেন? কারণ এই ১ম আমরা দেখলাম যে একটা মুভমেন্ট যে মুভমেন্টের কোনো একক নেতা নাই। হুম। এই ১ম আমরা দেখলাম যে একটা মুভমেন্ট যেই মুভমেন্টটা এমন একটা ভেলোসিটি পাইতেছে হুম। যেইটার জন্য এই পেগাসাসধারী আওয়ামী লীগ সরকার তাদের যে থিংক ট্যাঙ্ক তারা এই স্টাইলে অ্যাটাক এর আগে দেখে নাই। প্রশ্ন ঠিক আছে? মানে কমন পড়ে নাই। হ্যাঁ, এই ১ম তারা এমন একটা স্ক্রিপ্ট হ্যাঁ। পাইলো, কোয়েশ্চেন পাইলো যেটার আনসার স্ক্রিপ্ট তাদের দেখা নাই। দেখেন তারা খুব ব্রেইনস্টর্মিং করলো। তারা বিভিন্নভাবে চেষ্টা করলো যে এটারে কিভাবে থামানো যায়। জামাতে নিষিদ্ধ করলো লাস্টে হুদা ইভেন জামাতও চলে যেতে কিন্তু তারা দেখলো যে না এই লাইন অফ অ্যাটাকটা যেটা আছে এটা বিএনপি স্টাইলের অ্যাটাক না। মানে না। অথবা তাদের নোন স্টাইলের অ্যাটাক না। এতদিন যেটা ধরে এই যেটা তারা আসলে ইয়েস করে আসতেছে সেই স্টাইল ইজ না। ইজ অ্যাবসোলিউটলি আউট অফ দ্য বক্স একটা সিনারিও। এখন আপনি মনে করেন যে কোনো নির্দিষ্ট নেতা পাচ্ছেন না। যে এরে যদি কিনে ফেলা যায় অথবা এরে যদি আটকানো যায় তাইলে হয়তো এদেরকে থামানো যাবে। এখন ওই জায়গাটাতে এসে ভাই হুম। ওই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আছে তারা ক্লেইম করলো। এইটা এখন এটা কি মানে ক্লেইম সঠিক কিনা আমি জানি না। বাট তারা ৯ দফাকে ১ দফায় পরিণত করে ফেলল। এবং এই ১ দফাটা হয়ে গেল কখন? যে এখন সরকার পতনের আন্দোলন হবে। দ্যাট ইস দ্য টাইম হোয়েন পাবলিক এসে এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে এক হইল। এক হলো স্যার। ঠিক আছে? এইটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। তখন মনে করেন যে আমরা বুঝলাম যে না। এরপরে যেমন আমি একটা মানে কি বলে এটা গেটেড সোসাইটিতে থাকি। হুম। মানে হচ্ছে ডিওএইচএস এ থাকি। সেই ডিওএইচএস এর ভেতরে আমরা তখন মনে করেন যে বউ বাচ্চা সহ মনে করেন রাস্তায় নেমে আসলাম। ঠিক আছে? ডিওএইচএস এর ভেতরে মনে করেন যে আওয়ামী লীগের গুন্ডারা পুলিশ সহ ভেতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে বাড়িঘরের মধ্যে ভাঙচুর করলো, গুলাগুলি করলো ওই জায়গায়। দেন উই থট যে এনাফ ইজ এনাফ। ঠিক আছে? তখন গিয়ে মনে করেন যে ৫ই আগস্ট ঘটলো। ৫ই আগস্ট ঘটলো আমরা মানে ইয়েতে গেলাম ওই যে কি বলে গণভবনে গেলাম। গণভবনে গিয়ে তারপরে আমরা ইয়ে করলাম সবকিছু। গণভবনে গেলাম কিন্তু ৫ই আগস্ট বঙ্গভবনে হিট করল না। কেন করল না? হুম। আমরা এখনো জানি না। এখনো তো হিস্ট্রি হয়ে সারে নাই। এখন তো জিজ্ঞেস করা যায় যে আপনারা যারা গণভবন পর্যন্ত যাইতে পারছিলেন, ওই ঢেউটা বঙ্গভবন পর্যন্ত গেল না কেন? তাইলে তো আজকে আর আমাদের এই জগদ্দল পাতি নিয়ে ঘুরতে হয় না। রাইট। ঠিক আছে? আচ্ছা। এখন তাইলে এই ৫ই আগস্টের পরে কি হলো? আমরা ইভেন আপনি আমারও ছবি দেখবেন যে আর্মিকে মিষ্টি খাওয়াচ্ছি আমরা। হ্যাঁ, ওই জায়গায়। হ্যাঁ। এই তো হলো হিস্ট্রি।